2 মাস পর এদিকে ইশতিয়াকের রায়ও হয়ে যায় 5 বছরের জেল। কোনো বেল হবে না। নীলিমার প্রথম ভার্সিটির ক্লাসে সাকিব দিয়ে এসেছিল, আবার নিয়ে এসেছিল। নীলিমার শাশুড়ি এখন কথা বলে নীলিমার সাথে। সাকিব বোঝানোর পর আয়ান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে আর নীলিমা প্রাইভেট একটা ভার্সিটিতে। পড়াশোনা, সংসার, মেয়ে দুইটার দেখাশোনা, দেবর ননদের চাহিদা, শাশুড়ির দেখাশোনা আর সাকিবের চাহিদা তো আছেই। সব একা হাতে সামলায় নীলিমা। রাতে বাসায় আসার পর সাকিব নীলিমাকে পড়তে বসায় আর নীলিমা পড়া না পারলেই বলে, আজ রাতে খবর আছে, কিন্তু যদি এই চ্যাপ্টার আজকে শেষ না করে ওঠো তাহলে দেখবা কি করি। কি খবর আছে? প্রতিদিন তো এক কথাই বলেন। মুখ বাঁকিয়ে বলল নীলিমা। এই মেয়ে, তোমার সাহস তো কম না? টিচারকে ভেঙাও। এর শাস্তি কি হতে পারে জানো? আর সমস্যা কি? হ্যাঁ, মাস শেষ হয়ে গেল অথচ আমি আমার ফিস পেলাম না। আমারও তো চলা লাগবে নাকি? আজকে আমাকে ফিস দেবা? পাগল হলে যা হয় আর কি। বউয়ের কাছে ফিস চাইছে, আজকে ফিস না দিলে জোর করে সিন্দুক ভেঙে নিতে হবে। সাকিবের হাসি দেখে নীলিমা বুঝেছে ও কি চাইছে। নীলিমা বলল, পারবো না, আমার কাছে টাকা পয়সা নেই, আমার স্বামীর থেকে চেয়ে নেবেন। নেওয়াচ্ছি স্বামীর থেকে। সাকিব নীলিমার বই এক সাইডে রেখে ওকে নিয়ে ধুম করে বিছানায় পড়ে যায়। এটা মানুষ না আর কিছু? পা বুঝে গেল আমার। আরও কত কিছু যাবে এখন। এই কত কিছু যাবে মানে কি? আপনি তো খারাপ অনেক। হ্যাঁ, আমি খারাপ জানি। দেখেন, কালকে আমার ভার্সিটি আছে, পড়াটা শেষ করা লাগবে। এখন ছাড়েন। না, পারবো না। তোমার সব কিছুর দিকে নজর আছে, আমার দিকে নাই কেন? আপনার দিকে কি নজর দেব? আজব তো। আপনি না আমার চেয়ে কত বড়, নজর দেওয়া লাগবে নাকি? কতগুলো দিন হয়ে গেছে তোমাকে আমি কাছে পাই না। পান না কেন? নাকি আপনার সাথে থাকি না? ভাবি যে সারাদিন এত কষ্ট করো, তারপরেও আর তোমাকে জ্বালিয়ে লাভ নেই। হায় আল্লাহ, কি ভাবা যে ভাবে আমার জন্য। সরেন এখন, এখন রোম্যান্স করার সময় না। রাত 1:30 বাজে, তাও বলে সময় না। আর কত পড়বা? গিয়ে ঘুমান যান, আমি পড়াটা শেষ করে ঘুমাচ্ছি। এই মেয়ে, তুমি এত আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ কেন? নাকি আমাকে এখন ভালো লাগে না? না, লাগে না। ভার্সিটির ছেলেগুলো এত সুন্দর যে কি বলবো। আপনার চেয়েও সুন্দর চুল ওদের। কি স্টাইল, বাহ। যদিও নীলিমা শয়তানি করে বলল, কিন্তু সাকিব অনেক কষ্ট পেল। সাকিব উঠে বারান্দায় চলে গেল। নীলিমা হাসছে। প্রায় অনেক সময় হয়ে গেছে, কিন্তু সাকিব বারান্দা থেকে আসছে না। নীলিমা বই খাতা গুছিয়ে রেখে বারান্দায় যায়। গিয়ে দেখে সাকিব পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নীলিমা একটু উঁকি মেরে দেখে সাকিব মন খারাপ করে আছে। নীলিমা সাকিবকে পেছন থেকে জড়িয়ে ধরে। নীলিমার মাথা পুরোপুরি সাকিবের পিঠে হেলিয়ে দেয় নীলিমা। সাকিব মাথা ঘুরিয়ে দেখে নীলিমা। আমি আপনাকে মজা করে বলেছি ওইগুলা, আপনি কষ্ট পাবেন আমি জানতাম না। আপনি তো আমার মজা বোঝেন, আজ কেন বুঝলেন না? আমি কোনো ছেলের দিকে তাকাই না। কেন তাকাবো? আপনি আছেন তো, আমার রিয়েল হিরো। ইভেন আমি জানিও না আমার সেকশনের ছেলে কয়টা। ক্লাস করতে যাই, করে আবার চুপচাপ আয়নের সাথে চলে আসি। পড়া শেষ। সাকিব মাথা ঘুরিয়ে বলল, আসো ঘুমাবা। নীলিমার হাত ছাড়িয়ে সাকিব ঘরে ঢোকে। আমি কি একটু বেশি মজা করে ফেলেছি? আমি তো ওনাকে কষ্ট দিতে চাইনি। নীলিমা ঘরে এসে দেখে সাকিব বিছানা ঠিক করছে। নীলিমা বারান্দার দরজাটা চাপিয়ে দিয়ে ঘরে আসে। ওয়াশরুম থেকে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। সাকিব ততক্ষণে শুয়ে পড়েছে। নীলিমা এসে লাইট বন্ধ করে ওড়না রেখে সোজা সাকিবের উপরে উঠে যায়। ডান হাত দিয়ে বেডসাইডের ল্যাম্প শেডটা অন করে। কি হলো, আমার উপরে কেন? আজকে আমি আপনার উপরে ঘুমাবো। এইভাবে ঘুম কোনোদিনই আসবে না। নামো, এরপর বালিশে ঘুমাও। ঘুমাবো, তার আগে কি বুঝে না এখন? কি বুঝবো? দূর, আপনার বুঝতে হবে না, আমি উঠে যাই, ঘুমাই এখন। নীলিমা উঠতে যাবে, তখন সাকিব তার হাত ধরে টান দিয়ে আবার ওর উপরে ফেলে। কি সমস্যা তোমার? ভার্সিটির ছেলেদের উপর ক্রাশ খাও? ওদের চুলগুলো আমার থেকেও সুন্দর, ওরা দেখতেও সুন্দর, তাই না? ওগুলো তো আমি মজা করে বলেছি। আমি আমার চাওয়া পেয়ে গেছি, আর কোনো চাওয়া নেই আমার। হায় হায়, এটা কি হলো? কে আমায় কিস করলো? সূর্য কোন দিকে অস্ত গিয়েছিল? মজা নিয়ে বলল সাকিব। এইবার মজা নিলে মেরেই ফেলবো। গুন্ডি কোথাকার, আমার থ্রেট করে। নীলিমা সাকিবকে জড়িয়ে ধরে। পরের দিন সকালবেলা নীলিমা রেডি হয়ে সাকিবের সাথে বেরিয়ে যায় ভার্সিটির জন্য। সকালে উঠে তিশা আর তুলির জন্য টিফিন রেডি করে। সাকিবের জামা কাপড় আয়রন করে আর সাকিব ঘর গুছিয়ে ফেলে। দুজন হাতে হাতে কাজ সেরে ফেলে। এরপর সাকিব রেডি হয়ে অফিসে যায় আর নীলিমা সাকিবের সাথে ভার্সিটিতে যায়। প্রতিদিন সাকিব নীলিমাকে নামিয়ে দিয়ে যায় আর আয়ান গিয়ে নিয়ে আসে। আয়ানের ভার্সিটির ক্লাসও শেষ হয়ে যায় তখন। দুজন একই সাথে বাসায় ফেরে। আজকে আমি গিয়ে নিয়ে আসবো তোমাকে, সাকিব ড্রাইভ করতে করতে বলেছিল। কেন? অফিস চলে আসবো, তেমন কোনো কাজ নেই, শুধু শুধু বসে থাকার মানেই হয় না। আচ্ছা, ভালোই হবে। মেয়েরা বলছে অনেকদিন নাকি বাইরে কোথাও যায় না। আজকে বের হবেন? হ্যাঁ, হওয়াই যায়। আগামীকাল সুহাকে দেখতে আসবে। একটা ভালো সম্বন্ধ এসেছে ওর জন্য। কবে? আমাকে তো কিছু বললেন না। তোমাকে আগে বললাম। আজকে বাসায় ফিরে জানাবো আম্মুকে আর সুহাকে। সুহার তো কোনো পছন্দ নেই। ঠিকমতো খোঁজ নিয়েছেন তো ছেলের ব্যাপারে? আগে দেখে যাক, তারপর খোঁজ নিব। যদি সুহার আর আমাদের পরিবারের পছন্দ হয়। হ্যাঁ, তাই ভালো। ছেলেকে চেনেন? না। সুহাকে কোথায় যেন দেখেছে ওনার ছেলে।
এরপর বিয়ের জন্য প্রপোজাল পাঠিয়েছে। আমাকে কল করে তো জানালো। ও সাকিব নীলিমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আবার ক্লাস শেষ হলে ওকে নিয়ে আসলো। নীলিমার ছুটি হওয়ায় 15 মিনিট আগে থেকে দাঁড়িয়েছিল সাকিব। নীলিমা ওর 3টা রুমমেটদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে আসছিল। ওর ক্লাসমেটরা সাকিবকে দেখেনি। নীলিমা দূর থেকে আঙুল দিয়ে দেখলো ওটাই ওর বর। ওর ফ্রেন্ডরা সামনে এসে বলল, হ্যালো ভাইয়া। হাই। সানগ্লাস খুলে বলল সাকিব, আমরা নীলিমারই ফ্রেন্ড, একসাথেই বসি। আপনার ব্যাপারে ও অনেক কিছুই বলেছে, তো দেখার ইচ্ছে ছিল খুব। এখন দেখছি ভুল কিছু বলে না। কি বলে? আপনি নাকি অনেক ভালো হাজব্যান্ড, অনেক সাপোর্টিভ, অনেক বেশি কেয়ারফুল ওর ব্যাপারে, আর দেখতেও নাকি অনেক সুন্দর। এতগুলো মিথ্যা কথা একসাথে তুমি বলেছ? সাকিব নীলিমাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, মিথ্যা কথা আসছে, চলেন এখন যাই। সাকিব গাড়ি চালাতে চালাতে নীলিমাকে বলেছিল, ক্লাস করতে যাও নাকি সাংসারিক প্যাচাল করতে? দুইটাই। অফ পিরিয়ডে বিভিন্ন বিষয়ে কথা হয়, সে থেকে আর কি। হ্যাঁ, মেয়েদের কাজই তো এটা। আপনার মতো ইন্ট্রোভার্ট হয়ে তো থাকবে না মানুষ। শোনেন, আমার কিছু জিনিস লাগবে। টাকা আছে সাথে? আছে তো, ক্রেডিট কার্ড তো সাথেই থাকে। কি লাগবে সেইটা জেনে আপনার লাভ নেই। শপিং মলের সামনে গাড়ি পার্ক করুন। বলো কি লাগবে? আমাকে বলতে সমস্যা কি? আছে সমস্যা। আজিব মেয়ে। নীলিমাকে নিয়ে সাকিব মলের ভেতর গেল। নীলিমা খুঁজেই পাচ্ছে না ওই দোকানগুলো কোথায়। এবার তো মনে হচ্ছে সাকিবকে বলাই লাগবে। সাকিব বলল, তুমি কি মল ভিজিট করতে আসছো নাকি কিনতে? আরে দোকানই তো খুঁজে পাচ্ছি না। কিসের দোকান? বলতে পারবো না। চলেন চলে যাই। আমি আমার ফ্রেন্ডদের নিয়ে আসবো না কিনতে। থাপ্পড় মেরে দাঁত যা আছে ফেলে দেব। সে ফ্রেন্ডদের সাথে আসে কিনতে। আমি বুঝেছি, চলো এখন। এতদিন হয়ে গেল বিয়ে হয়েছে, এখনও হাজব্যান্ডকে বলতে লজ্জা পায়। আজীব চিজ তুমি ভাই। আমি আজীব চিজ না? আমি সেকেন্ড ফ্লোরে চলো। আপনি জানেন কিভাবে সেকেন্ড ফ্লোরে আছে দোকান? তার সব জিনিস আমিই কিনতাম, তাই জানি। লজ্জা নিচ্ছি। বাসায় যাই আজকে, তারপর জবাবটা দেব। লজ্জা কি আমার থাকবে? না, আমার। তোমারও থাকা উচিত নয়। নীলিমা তুলি আর ওর জন্য ব্যক্তিগত কিছু জিনিস কিনলো। সাকিবই কিনে নিয়েছে। বেরিয়ে আসার সময় সাকিব জিজ্ঞেস করে, আর কিছু লাগবে? তুলি বলেছিল ওর কয়েকটা টি শার্ট লাগবে বাসায় পরার জন্য। টি শার্ট জন্য একটা পুতুল নিয়েন তো। মেয়েটা অনেকদিন ধরেই আমাকে বলেছে। আসো। সাকিব তুলির জন্য নিজে চয়েস করলো 4টা টি শার্ট। টি শার্ট জন্য পুতুলও কিনলো। এরপর বেরিয়ে এলো। যখন যা লাগে আমায় বলবা, আমি এনে দিব। সেই কবের থেকে লাগতো এগুলো, আর তুমি আজ বললা আর ইন্ট্রোভার্ট নাকি আমি? আসলে আপনাকে এসব বলতে লজ্জা লাগে। ভেবেছি ফ্রেন্ডদের নিয়ে যাব, বাট আয়ান গিয়ে নিয়ে আসে, তাই চান্স পাই না। এখানে আমি কিছু চিনিও না, তাই আসার সাহসও পাই না। পা কেটে ঝুলিয়ে রাখবো একা একা বের হতে চাইলে। সাকিব নীলিমাকে নিয়ে দুপুরে বাসায় ফিরল। তিশা এত বড় টেডি পেয়ে কি খুশি, আর তুলিকে নীলিমা ওর জিনিসগুলো দিল। সাকিব ঘরে যাওয়ার আগে আম্মুর ঘরে গিয়ে বলে, আম্মু কালকে সোহাকে দেখতে আসবে। কি বলিস হঠাৎ? হ্যাঁ আম্মু, 2 দিন ধরে ওরা আসতে চাইছে। আমি অতটা গুরুত্ব দিইনি, কারণ সবই ইন্টার পরীক্ষা দিয়েছে। ওরা বলছে আমাদের সমস্যা হলে কাবিন করায় রাখতে পারি। ছেলে কেমন? আসলে দেখো, আয়োজন করতে হবে। কি কি কেনা লাগবে বলো তো? নয়তো তুমি বুয়াকে নিয়ে একটা লিস্ট করো। রাতে আমি আর আয়ান বাজারে যাব, বিকেলে একটু ওদের নিয়ে বের হব। আচ্ছা যা তাহলে। সাকিব ঘরে চলে এলো। সুহানা আর আয়ানও নাকি যাবে ওদের সাথে। নীলিমা তো মহা খুশি, সবাইকে নিয়ে ঘুরতে যাবে। বিকেলে সবাই রেডি হয়ে বের হয়ে গেল। কাজের মেয়েকে বলে গেল আম্মুকে দেখতে। সাকিব ড্রাইভ করছিল আর নীলিমা পাশে বসা। পেছনে তুলি, তিশা, আয়ান আর সুহানা মজা করছে। সাকিব নীলিমার সাথে টুকটাক কথা বলছে। একটা লেকের পাশে এসে সুহা বলল, ভাইয়া রাখো, এখানেই নামি। সাকিবও গাড়ি পার্ক করে নামলো। তুলি, তিশা, আয়ান আর সুহা ইচ্ছে মতো এনজয় করছে। ওদেরকে দেখে সাকিব বলে, আয়ানটা আর বড় হলো না, ছোটই থেকে গেল। হ্যাঁ, আমিও তাই ভাবি। কিছু খাবে? ওপস, তোমার তো আবার ফুচকা ছাড়া চলে না। এইদিকে ফুচকা দেখছি না, সামনে গিয়ে দেব। আচ্ছা। হাসতে হাসতে নীলিমা বলল, আচ্ছা। সবাই মিলে ফুচকা খেয়ে এরপর রেস্টুরেন্ট থেকে খাবার কিনে সন্ধ্যার পর বাসায় ফিরল। আস্তে আস্তে সোহানা বলল, ভাইয়া অনেকদিন পর এত মজা করলাম। থ্যাঙ্কস তোমায়। কি বলছিস? বাসায় এসে সাকিব আম্মুর ঘর থেকে লিস্টটা নেয়। আয়ানকে জিজ্ঞেস করে, বাজারে যাবি? হ্যাঁ যাব, কিন্তু এখন বাজারে কেন যাবা? ওহ নো, তোদের তো বলাই হয়নি। আগামীকাল সুহানাকে দেখতে আসবে ছেলেপক্ষ। আয়ানের চোখ তো চড়ক গাছ। সাথে সুহানাও অবাক আর সাথে লজ্জাও পেয়ে গেল। আয়ান দৌড়ে সুহানাকে খোঁচানো শুরু করে। সুহা, তুই বউ হবি? কিরে, তুই এত বড় কবে হলি? দেখি তোর হাত মাপি, না তোর পা মাপি। হায় হায়, মেয়ে বড় হয়ে গেছে। আয়ান তুই থামবি? যা এখান থেকে। সাকিব আয়ানকে নিয়ে বাজারে চলে যায়, বাড়ির সামনের থেকে একটা রিক্সা নিয়ে। সাকিব আয়ানকে বলে, কাল ভার্সিটিতে যাস না? আচ্ছা ভাইয়া। 2 ভাই বাজার করে রাত 10টায় বাড়ি ফিরে দেখে টেবিলে সুহা আর নীলিমা বসে আছে। নীলিমা বুয়াকে বলে বাজারগুলো গুছিয়ে রাখতে। যাও, 2জন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, খেতে দিই। আমরাও খাইনি এখনো। দাঁড়াও আসছি। আয়ান আর সাকিব চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে ডিনার করতে বসে। সুহা, নীলিমা, আয়ান আর সাকিব একসাথে বসেই খাচ্ছে।
কালকে কিভাবে কি করবে তার প্ল্যানিং করছে। কি রান্না হবে না হবে সেসব নিয়ে কথা বলছে ওরা। সুহা চুপচাপ খাচ্ছে। ডিনার শেষ করে সাকিব ছেলেপক্ষের লোকেদের বলে দুপুরের দিকে আসতে। তারা রাজি হয়। নীলিমা ঘরে গিয়ে সাকিবকে বলে, আপনি বাসায় থাকবেন না কাল? হ্যাঁ অবশ্যই, ফোন রাখেন, ঘুমান। সারাক্ষণ পাইছে একটা ফোন। সাকিবের হাত থেকে ফোন নিয়ে নিল। কি করেন এত ফোন দিয়ে? চ্যাটিং করি। কার সাথে? মেয়েদের সাথে। এইটা আপনি বুড়িগঙ্গায় নেমে বললেও আমি বিশ্বাস করব না। সো আজ এরা বকবক না করে ঘুমান। তুমি আসো, তোমার ছাড়া ঘুমাতে পারবো না। পারবেন, ঘুমান। আসবা নাকি রাগ করব? কি আজব লোক, রাগ নাকি বলে বলে করে মানুষ। নীলিমা দরজা লাগিয়ে দিয়ে বাতি নিভিয়ে এসে শুয়ে পড়ে। সাকিব নীলিমাকে জড়িয়ে আছে আর নীলিমা সাকিবকে প্রশ্ন করে, আচ্ছা একটা কথা জানা ছিল। কি? আপনি যে রাতে আমার সাথে এমন করেন পরের দিন সকালে আমাকে দেখে হাসি পায় না? হাসি কেন পাবে? চোখ বন্ধ করে বলল সাকিব। মনে হয় না রাতের কথা? আরে না, আর মনে হলেই বাকি, এতে কি হাসি পাবে কেন? আমার পায়, পাগলের অনেক কিছু পায়। ঘুমাও। সাকিব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিল। নীলিমা আগে থেকে রান্না করে, অনেক কাজ আজকে। সাকিব গিয়ে একটু হেল্প করলো। আয়ান বাড়িটা গোছাচ্ছে, সুহানা ওর ঘরটা গোছাচ্ছে। দুপুরের মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। নীলিমা দ্রুত গোসল করে একটা সুন্দর লং ড্রেস পরে। সবাই একটু গর্জিয়াস ড্রেসই পরে সেদিন। নীলিমা সুহানাকে রেডি করাচ্ছে শাড়ি পরিয়ে। ভাবি আনইজি লাগছে। সুহা বলল, এখন একটু লাগবে সুহা, বিয়ের পর তো ভাবির কথা মনে থাকবে না, তখন আর আনিজি কি লাগবে? আসছে। কে বলেছে তোমাকে ভুলে যাব? তুমি তো আমার লক্ষ্মী ভাবি। নীলিমাকে জড়িয়ে ধরে বলল, হয়েছে, এখন রেডি করাতে দাও। ছেলেপক্ষের লোক চলে এসেছে। ছেলের মা বাবা আর ছোট বোন এসেছে, সাথে ছেলে। সাকিব আর আয়ান ওইদিকে ওদের দেখছে। নীলিমা এসে সবাইকে লাঞ্চ সার্ভ করে দেয়। সাকিবের মাঝে পরিচয় করিয়ে দেয় যে নীলিমা সাকিবের ওয়াইফ। ছেলের বোন বলে ওঠে, বাহ আপু, আপনি অনেক কিউট, অনেক সুন্দর দেখতে। সাকিব আর নীলিমা হেসে দিল। খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে ওরা গল্প করতে বসলো। আম্মুকে ধরে এনে বসালো নীলিমা। আয়ান আর সাকিব দুজনেই সাদা পাঞ্জাবি পরেছে। নীলিমা পাশে দাঁড়ানো। ছেলেকে দেখে ওনাদের পছন্দ হয়েছে। কোয়ালিফিকেশনও ভালো, বাইরে সেটেল হওয়ার সম্ভাবনা বেশি। নীলিমা গিয়ে সুহানাকেই নিয়ে আসলো। ছেলে তো আগে সুহানাকে দেখেছে, তাই নতুন করে দেখার কিছু নেই। ছেলের বাবা মায়েরও পছন্দ হয়ে যায় সুহানাকে। সবকিছু জেনে শুনে মোটামুটি পাকা কথা হয়ে যায়। সুহানাও আর ভাইয়ার ওপরে কথা বলেনি। ছেলে দেখতে সুন্দর, অপছন্দের কারণ নেই। সুহানাকে আংটি পরিয়ে দিয়ে যায় আয়মান। হঠাৎ করেই ছেলের মা বলে ওঠে, আচ্ছা সাকিব, শুনলাম আসার সময় তোমার বউ নাকি রেপড। এমন প্রশ্ন শুনে সাকিব সহ সবাই থতমত খেয়ে যায়। নীলিমা তো পুরোপুরি নিশ্চল হয়ে গেছে। আয়মান বলল, আম্মু এটা কি ঠিক? কেন তুমি ভাইয়ার ওয়াইফ নিয়ে কথা বলছো? সব কিছু তো নিশ্চয় জেনেছ, তাহলে এইভাবে আঘাত করার কি মানে আম্মু? আয়মান ঠিকই বলেছে। আয়মানের আম্মু সব কিছু জেনে শুনে এইভাবে ধুম করে এই কথাগুলো বলা তোমার উচিত হয়নি। আচ্ছা সরি সাকিব। না আন্টি, ইটস ওকে। আসলে এটা তো শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, সো আমরা ওটা ভুলে গিয়েছিলাম। আসলে ভাইয়া আপনার মতো মানুষ হয় না। এত কিছুর পরে ভাবির সাথে সংসার করছেন, সুখে আছেন, এটাই তো অনেক। আজকাল আমরা কয়টা ছেলে এমন কিছু মেনে নেই? না, আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। ভালোবাসাও ছিল। যাই হোক, কাবিন কবে নাগাদ করতে চাও? তুমি চাইলে আজই, আয়মানের আব্বু বলল। আজ তো আমাদের তেমন প্রস্তুতি নেই, নেক্সট উইকে তাহলে কাবিন করিয়ে রাখি। তুমি কি বলো আম্মু? তুই যা বলবি আমিও তাই মেনে নিব, সাকিবের আম্মু বলল। ও শুধু আমার বড় ছেলে না, আমার পুরো পরিবারের সংসারের কর্তা। এই সংসারে ওর কথাই শেষ কথা, মানে সবাই। ও বলেছে বলেই সম্বন্ধ করতে আমরা রাজি হয়েছি। আশা করি সেই সম্মানটুকু আপনাদের পরিবারে ও পাবে। এসব আপনি কি বলছেন বেআইন? সাকিবকে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। যখন অফিসের সবাই ওর সম্বন্ধে বলেছিল, ও আসলে একটা ভালো ছেলে। আয়মানের আব্বু বলল, হ্যাঁ আন্টি, চিন্তা করবেন না আপনি। ভাইয়াকে আমি চিনি, বাট ভাইয়া আমায় চেনে না। আমি ভাইয়াকে আইডল মানি, আয়মান বলল। আচ্ছা, আমাকে নিয়ে পড়লে কেন সবাই? সাকিব কথা বলছে আর বারবার নীলিমার দিকে তাকাচ্ছে। হয়তো সবার সামনে কাঁদতে পারছে না, কিন্তু পরে অনেক কষ্ট পাবে। সবাইকে বিদায় দিয়ে নীলিমা ঘরে গেল। সবকিছু গুছিয়ে সাকিব আর আয়ান গিয়েছে ওনাদের এগিয়ে দিয়ে আসতে। সাকিব ড্রয়িং রুমে এসে দেখে নীলিমা নেই। সাকিব ওর ঘরে যায়, গিয়ে দেখে নীলিমা পা ঝুলিয়ে খাটে বসে আছে মন খারাপ করে। সাকিব গিয়ে নীলিমার কাঁধের ওপর হাত রাখে। নীলিমা দাঁড়িয়ে গিয়ে সাকিবকে জড়িয়ে ধরে। পুরনো ঘটনার জন্য কি আমাকে বারবার কথা শুনতে হবে মানুষের কাছে? একটু আধটু তো মানুষ বলবেই, কিন্তু সেগুলোতে তোমার কান দিলে কি চলবে নীলু? নীলিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার তো মন খারাপ করলে চলবে না। তুমি না আমার বউ, আমাকে দেখেছো কোনো কথা শুনে মন খারাপ করতে? দেখো নাই তো, তাহলে তুমি তার বউ হয়ে কেন করবে? আমি যাতে আর তোমার মন খারাপ না দেখি, বুঝেছ? তাহলে কিন্তু মার দেবো আমি। একদিন তো খুব জোরে থাপ্পড় মেরেছিলেন, মনে আছে আমার। চোখ মুছে বলল নীলিমা। সেজন্য এই যে কিসি দিয়ে দিলাম। নীলিমার গালে একটা চুমু দিয়ে বলল, দিন দিন বুড়ো হচ্ছে আর রোমান্স বাড়ছে, যত সব ঢং। এই হাসিটাই দেখতে চাই।
নীলিমার কথা শুনে সাকিব হেসে দিল। নীলিমার গাল টেনে বলল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর বয়স তো সেখানে তুচ্ছ জিনিস। হয়েছে, জ্ঞান কম দেন। আজকে রাতে আমায় ফিজিক্সের কিছু চ্যাপ্টার পড়াতে হবে, কাল টেস্ট আছে। সাকিবের পাঞ্জাবির বোতাম হাত দিয়ে নাড়তে নাড়তে, আচ্ছা ঠিক আছে, এখন জামাটা পাল্টে নাও। আর শোনো, এখন একটু ঘুমিয়ে নাও, লাঞ্চ তো করাই শেষ। আপনি কি করবেন? কাজ ছাড়া আর কি। আচ্ছা করুন তাহলে। নীলিমার ড্রেস পাল্টে ঘুমিয়ে যায়। সাকিব পাশে বসেই কাজ করছে। প্রতিদিন ভার্সিটির পড়াশোনা এসব নিয়ে এখন আর আগের মতো সংসারে সময় দিতে পারে না নীলিমা। এতে সংসারের কোনো সমস্যা হয় না, তবে মাঝে মাঝে নীলিমা টায়ার্ড থাকলে স্ন্যাক্স বানাতে পারে না। সাকিব তখন বাইরে থেকে কিছু এনে খাওয়ায় সবাইকে। সব দিক থেকে সাকিব নীলিমাকে আষ্টে পৃষ্ঠে আগলে রেখেছে আর সাপোর্ট দিচ্ছে। নীলিমা মাঝে মাঝে অবাক হয়ে যায় এতটা সুখ পেয়ে। একটা দিন দুইটা দিন করে কেটে গেল 4.5 বছর। সোহানার বিয়ে হয়ে গেছে 4 বছর আগে। সোহানা এখন শ্বশুর বাড়িতে আছে। প্রায় সময় এসে সবার সাথে দেখা করে যায় আয়মান সহ। বাড়ির কোনো অনুষ্ঠান আয়মান আর সোহাকে ছাড়া হয় না। নীলিমারও অনার্স শেষ হয়ে গেছে। আয়ান পড়াশোনার পাশাপাশি বিজনেস করছে। নীলিমা মাস্টার্সে ভর্তি হবে। তুলিও ইন্টার শেষ করে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। তিশা ক্লাস 9-এ পড়ছে। সাকিবের মা একটু বুড়িয়ে গেছে। ওনাকে এখন সার্বক্ষণিক দেখার জন্য সাকিব একটা মেয়ে রেখে দিয়েছে। নীলিমা যতটুকু পারে মায়ের খেয়াল রাখে। একদিন রাতে সাকিব অফিস থেকে এসে দেখে নীলিমা চুল খোলা রেখে আনমনে বারান্দার গ্রিলে হাত দিয়ে মাথা ঠেকিয়ে বাইরে দেখছে। সাকিব ব্লেজারটা বেডের উপর রেখে বারান্দায় যায়। কি হয়েছে নীলু, এমন খোলামেলা যে তুমি? নীলিমার মাথার চুলে হাত দিয়ে বলল সাকিব। কখন আসলেন? এই তো জাস্ট। এসে চোখে পড়লো তুমি বারান্দায় এভাবে দাঁড়ানো। কি হয়েছে, মন খারাপ? না, এমনিতে দাঁড়িয়ে আছি। সবাই ঘুমিয়ে পড়েছে, তাই একা ভালো লাগছিল না। খেয়েছো? আপনাকে ছাড়া কবে খেয়েছি? ভ্রুকুচকে তাকিয়ে বলল নীলিমা। কথাটা শুনে হেসে দিল সাকিব। সাকিব ফ্রেশ হয়ে এসে নীলিমাকে নিয়ে খেতে বসলো। সাকিব নীলিমাকে খাইয়ে দিচ্ছে আর নীলিমা খাচ্ছে আর কথা বলছে। খাওয়া শেষ করে দুজন শুয়ে পড়ল। নীলিমা প্রতিদিনের মতোই সাকিবের বুকে মাথা রেখে শুয়ে আছে আর সাকিব মাথায় হাত নাড়ছে। নীলু, আমি জানি তোমার কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে বলো। আম্মু আজকে আমাকে কিছু বলেছে, কথাগুলোই সারাদিন ভেবেছি। কি বলেছে? অনেকক্ষণ চুপ থেকে নীলিমা বলল, আম্মু বলেছে বিয়ে হয়েছে প্রায় 5 বছর হলো, কেন কোনো সন্তান নিলাম না। অনার্স শেষ, এখন মা আমার কোলে কোনো বেবি দেখতে চান। হ্যাঁ নিবা বেবি, সমস্যা কি? আমার তো ইচ্ছা আছে একটা ছোট্ট বাবু আসুক বাসায়। ইচ্ছাটা অনেক দিনেরই, বাট সাহস হয়নি তোমাকে বলার, কারণ তোমার স্টাডি হ্যাম্পার হতো। এখন তো শুধু এক্সামে দিবা মাস্টার্সে, সমস্যা হবে বলে মনে হয় না। তাছাড়া বয়স তো আর কম হয়নি, স্পেশালি আমার প্রায় 35 হতে চলল। আপনার 35 আর আমার 25, তাও আমি বুড়িয়ে গেলাম। মেয়েরা এমনই। একদিন বলেছিলাম না 20তেই বুড়ি। আপনি যখন বলেছেন তাহলে ভুল বলেননি, কিন্তু আমি অন্য কিছু ভাবছি। কি? তুলি অনার্সে পড়ছে, ও এত বড়। এই সময় যদি আমাদের বেবি হয় ও কি ভাববে? সমাজের মানুষ কি বলবে? তুলির অতটুকু বোঝার ক্ষমতা আছে যে তুমি ওর দ্বিতীয় মা, আর আমাদের বিয়েটাও ওর বুঝের সময় হয়েছে। আর বাকি রইল সমাজ। তুমি ভাবো সমাজের কথা? সাকিব নীলিমার দিকে তাকিয়ে বলল, না, সেদিন থেকে সমাজ নিয়ে ভাবা বাদ দিয়ে দিয়েছি, যেদিন ওই ঘটনার পরে আপনি আমার সাথে ছিলেন। তাহলে কেন এসব উল্টাপাল্টা কথা বলছো? আমি চাই আমার নিজের কোনো সন্তান হোক, যাকে আমি নিজের বলে দাবি করতে পারবো। তবে তুলি আর তিশাও আমার নিজের থেকে কোনো কিছু কম নয়। হ্যাঁ বুঝেছি আমি। সাকিবকে জড়িয়ে ধরে নীলিমা। আপনার সবগুলো কথাই সত্য, আর আপনি ভুল বললেও আমি মানতে বাধ্য, কারণ নিজের থেকে বেশি বিশ্বাস আছে আপনার উপর। এই বিশ্বাস রাখলেই চলবে। নীলিমার হাতে চুমু দিয়ে বলল সাকিব। 1.5 মাস পর সোহানা বাসায় বেড়াতে এসেছে আয়মানকে নিয়ে। পুরো বাড়িতে হইচই আর আনন্দ। আয়মান আর আয়ান অনেক মজা করছে ড্রয়িং রুমে বসে। সোহানা আর নীলিমা রান্নাঘরে গল্প করছে আর স্ন্যাক্স রেডি করছে। সাকিবও অফিস থেকে চলে এসেছে। আয়মান সাকিবকে সালাম দিল, আর সোহানা সাকিবকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন আছো? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কতবার বললাম আমার বাসায় আসো, আসলে না। আরে সময় তো পাই না, আরেকদিন যাব। তুমি আর যাবা? যাই হোক, ফ্রেশ হয়ে আসো, একসাথেই বসি আমরা। ওয়েট কর, 10 মিনিটে আসছি। যাও। সাকিব নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ওরা সবাই একসাথে বসে বসে গল্প করছে আর নীলিমা খাবার নিয়ে দেয় ওদের সামনে। নীলিমা যখন আবার ব্যাক করতে যাবে তখন হঠাৎ মাথা ঘুরে যায় ওর। সোফার হ্যান্ডেল ধরে বসে পড়ে ফ্লোরে। সাকিব দ্রুত উঠে নীলিমাকে ধরে। সোহানা, আয়মান আর আয়ানও যায়। ঠিক আছে তুমি? পড়ে গেলে কি করে? সাকিব নীলিমাকে উঠিয়ে সোফায় বসালো। বুঝলাম না, হঠাৎ মাথা ঘুরলো। ভাইয়া, কয়েকদিন থেকে দেখছি ভাবির শরীর তেমন একটা ভালো না। কিভাবে যেন চলে? বলেছি, তোমাকে বলতে বলেনি। আমিও যে বলবো ভুলে গেছি। আয়ান বলল, কতদিন ধরে? আমায় কেন বলিসনি? এতটা ব্যস্ত থাকি যে ঠিকমতো কিছুরই খেয়াল রাখতে পারি না। এক্ষুনি ডাক্তারের কাছে যাবে, চলো। হ্যাঁ ভাইয়া, নিয়ে যাও। এত রাতে গিয়ে কি করব? এমনিতেই ভালো হয়ে যাব। বাদ দিন তো, আমাকে নিয়ে পড়লো সবাই। চুপ থাকবে তুমি?
আয়ান আমার ওয়ালেটটা আনতো ঘর থেকে, আর গাড়ির চাবিটাও নিয়ে আসবে। আমিও যাই ভাইয়া। না আইবান, তোমরা থাকো, আমি নিয়ে যাচ্ছি। সাকিব নীলিমাকে নিয়ে সেই রাতেই ডাক্তারের কাছে যায়। সাকিবেরই বন্ধু সে। নীলিমা একজন পুরুষ ডাক্তারের কাছে এইভাবে সবকিছু বলতে লজ্জায় পাচ্ছে। সাকিব আর সাকিবের ফ্রেন্ড বুঝতে পেরেছে। সাকিবের ফ্রেন্ড ওনার অ্যাসিস্ট্যান্টকে দেখতে বলল নীলিমাকে, আর উনি সাকিবকে নিয়ে বাইরে চলে গেলেন। সব চেক আপ করিয়ে নীলিমা বাইরে আসলো। এরপর সাকিবের ফ্রেন্ড বলল, তুই একটু ওয়েট কর, আমি রিপোর্ট রেডি করছি, যা আমি আছি। নীলিমা সাকিবকে বলল, আপনার বন্ধু প্রেগন্যান্সি চেক করালেন কেন আমার? কি? অবাক হয়ে বলল সাকিব। মাই গড, সিরিয়াসলি? হ্যাঁ, তার মানে হয়তো তেমন কিছু। যদি তেমন কিছু হয় নীলু, তোমাকে তাহলে এখন এখান থেকে কোলে করে নিয়ে বাসায় যাব। হয়েছে, থামেন। যদি মরে যাই তো? সেই রিপোর্টও তো আসতে পারে নাকি? থাপ্পড় খাও না অনেক দিন থেকে, থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব এসব বললে। মুডটাই দিল নষ্ট করে। সাকিবের কথা শুনে নীলিমা মুখ বাঁকা করে দাঁড়ায়। সাকিব ভাবছে কি হবে না হবে। একটু পর রিপোর্টটা এনে হেসে দেয় সাকিবের বন্ধু। মিষ্টি আনছিস কবে? মানে তুই বাবা হচ্ছিস নাকি আমি আঙ্কেল হচ্ছি, কোনটা বলবো? সিরিয়াসলি? সোজা হয়ে দাঁড়িয়ে বলল সাকিব। নীলিমাও সাকিবের বন্ধুর দিকে তাকায়। এই নে, নিজেই দেখ। সাকিব তাড়াহুড়ো করে রিপোর্টটা খুলে দেখে আসলে প্রেগন্যান্সি পজিটিভ। সাকিব পেপারটা হাতে নিয়েই ওর বন্ধুকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। ওই ফাজিল, আমি কি করেছি তুই যে আমায় ধন্যবাদ দিচ্ছিস? যা করার তুই তো করেছিস। মানুষ হয়, এত বড় ডাক্তার হয়েছিস, তাও অমানুষিক না তোর। এখন ভাবিকে নিয়ে বাসায় যা, আর এই নে চার্ট, এই নিয়ম অনুযায়ী খাওয়াবি। যত পারো সন্ধ্যায় বের হওয়াটা অ্যাভয়েড করবি। আর শোন, এভরি মান্থে চেক আপের জন্য আসবি। আমার ঠেকা নাকি আমার অসুস্থ বউকে নিয়ে আসবো? তুই যাবি আমার বাসায়, আর এটাই ফাইনাল। আচ্ছা যা, আমি গেলাম। সাকিব বের হওয়ার আগে রিপোর্টটা নীলিমার হাতে দেয় আর নীলিমাকে কোলে নিয়ে 4 তলা থেকে নামে। নামতে নামতে বলেছিল, থাপ্পড়ের হাত থেকে বেঁচে গেছো, এখন শুধু আদর আর আদর। এই পাও আর মাটিতে পড়তে দিব না। মাটিতে ফেলাতে যাবো কেন? টাইলসের উপর ফেলবো। মুখ বাঁকিয়ে বলল নীলিমা। এখন আর কিছু বলছি না, যা বলার বাসায় গিয়ে বলবো। সাকিব নীলিমা গাড়িতে বসিয়ে আস্তে আস্তে ড্রাইভ করে বাসায় যায়। বাসায় গিয়ে পার্ক করে আবার নীলিমাকে কোলে নিয়ে বাড়িতে ঢুকে। সবাই ড্রয়িং রুমে ওয়েট করছিল ওদের জন্য। সাকিব নীলিমাকে কোলে নিয়ে ঢুকলো, তা দেখে সবাই দাঁড়িয়ে গেল, কারণ সাকিব ছ্যাঁচড়ামো কোনো দিন করেনি। বউকে নিজের করে ভালোবেসেছে, কিন্তু সবার সামনে এইভাবে। সাকিব নীলিমাকে সোফায় বসালো। কি ভাইয়া, কি হয়েছে ভাবির? কি আর হবে, তুই আবার ফুপ্পি হবি। সাকিবের কথা শুনে আয়ান আর সুহার মুখে হাত। আয়ান সাকিবকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। নীলিমা তো লজ্জায় শেষ। সুহানা দৌড়ে ওর মায়ের ঘরে যায় আর মাকে নিয়ে আসে। মা, তুমি চেয়েছিলে না ভাইয়ার কোনো সন্তান হোক, তোমার চাওয়া পূরণ হয়েছে। নীলিমার শাশুড়ি খুব খুশি হয়, নীলিমাকে নিজের গলার চেন খুলে দিয়ে দেয়। সাকিব না করেছে, কিন্তু শুনিনি। তিশা আর তুলি ব্যাপারটা ইজিলি নিয়েছে। তুলি তো ভাই হবে না বোন হবে তা ভেবে অস্থির। সে রাত অনেক আনন্দে কাটালো সবাই। সাকিব আবার নীলিমাকে কোলে নিয়ে বেডরুমে আসে। নীলিমাকে সেদিন সাকিব বলে, একটা রিকোয়েস্ট নীলু। কি? এতদিন তুলি আর তিশাকে যেভাবে আদর করেছ, আমাদের বাবু আসার পরেও ঠিক একইভাবে আদর করো। কেউ যাতে না বলতে পারে নিজের সন্তান পেয়ে ওদের অবহেলা করছে। আই প্রমিস ইউ, এমন কিছুই হবে না, সব আগের মতোই চলবে। সাকিবের হাতের ওপর হাত রেখে বলল, এই তো আবার লক্ষ্মী বউ। ফিলিংসটা কি? তুমি মা হচ্ছ। আপনার ফিলিংস কি বাবা হচ্ছেন? ওই আমাকে কপি করো কেন? আমি আগে আস্ক করেছি, সো জবাব দাও। বাধ্য নই, আমার ফিলিংস আমারই থাক। মুখ বাঁকিয়ে বলল নীলিমা। বাধ্য নই, আমার ফিলিংস আমারই থাক। এখন কাকে কপি করলো? এখন কে কাকে কপি করলো? হাসতে হাসতে বলল সাকিব। বদলোক, ওই আসতে, এখন দৌড়ঝাঁপ বন্ধ। আমার বাবুর কিছু হলে তোমার খবর আছে, দেখবো না ওনার একার বাবু আসছে। সাকিব তো অফিসে খুব কমই যায়, তার উপরে নীলিমা প্রেগনেন্ট হওয়ার পর থেকে সপ্তাহে 2 দিন যায়। বাসায় বসে সব ম্যানেজ করে। নীলিমার খাবার, ওষুধ সবকিছুর দিকে নজর রাখে সাকিব। তুলিও অনেক কেয়ার করে নীলিমার। নীলিমা 7 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় সাকিব গুরুতর অসুস্থ হয়। নীলিমা তখন নিজেই চলতে পারে না, ভীষণ কষ্ট হয়। তখন নীলিমা কান্না করেছে আর সাকিবের সেবা করেছে। সাকিব হাজারবার বারণ করেছে, কিন্তু নীলিমা শুনেনি। এতটা অসুস্থ সাকিব কোনোদিন হয়নি। তখন সাকিবের ডক্টর ফ্রেন্ড প্রতিদিনই আসতো সাকিবের চেক আপের জন্য। নীলিমা আর রিজভির মানে ডক্টরের চেষ্টায় সাকিব সুস্থ হয়। নীলিমা তখন রিজভিকে বলে, রিজভি ভাইয়া, আপনি না থাকলে এই অবস্থায় আমি পারতাম না ওকে সুস্থ করতে। ভাবি, তুমি যা করেছো অতটুকুও কেউ করার সাহস করবে না এই অবস্থাতেই। সব তোমার জন্যই, আমি শুধু ওকে দেখেছি মাত্র। আর শোন, রাত জেগে থাকা বাদ দে, বয়স তো কম হয় নাই, রাত জাগিস কোন সাহসে? ভাবি, তুমি দেখো ও যাতে আর কখনো রাত না জাগে। হ্যাঁ দেখবো।
রিজভী এখন ওদের পরিবারের একজন হয়ে যায়। রিজভী বিয়ে করেনি কারণ কলেজ লাইফে ও একটা মেয়েকে ভালোবাসতো, আর আজ সে অন্য কারো বউ। সে জেদে আর কষ্ট থেকে বিয়ের দিকে আগায়নি রিজভী। নিজের পপুলারিটি আর প্রফেশন নিয়েই আছে। সাকিব সুস্থ হওয়ার পর নীলিমাকে যথেষ্ট কেয়ার করে ও। কিন্তু সমস্যা হলো সেই দিন যেদিন নীলিমার আর্লি চাইল্ড হলো, 7.5 মাসে বেবি হওয়ার মায়ের জন্য যতটা রিস্কি, বেবির জন্যও ততটা ঠিক রিস্কি। নীলিমা আইসিইউতে ছিল আর বাবু লাইফ সাপোর্টে ছিল। সাকিব তো শেষ হয়ে যাচ্ছে। আয়মান আর আয়ান মিলেও সাকিবকে নর্মাল করতে পারছে না। ডক্টরও কিছু বলছে না। কারি কারি টাকা সাকিব হাসপাতালে ঢালছে, কিন্তু ডক্টরদের তো উচিত ছিল কিছু একটা জানানো। আয়ান তখন ডাক্তারদের ওপর রেগে যায়। আয়ান আর আয়মানের প্রেশারের পরে ডক্টর বলে সরি। এই সরি শব্দটা শুনে সাকিব সাথে সাথে ডক্টরের দিকে তাকায়। কোনো ডাক্তারের মুখে সরি শোনার মানে অন্য কিছু তো বটেই। সাকিব ওর জায়গা থেকে উঠে গেল। আয়মান জিজ্ঞেস করলো, কি মজা শুরু করেছেন আপনারা? দেখছেন না বাড়ির লোকেরা কতটা চিন্তায় রয়েছে। এখন সরি বলছেন আপনি? সরি বলার মানে কি? আমি সরি বলছি কারণ আমি আপনাদের এই মুহূর্তে কোনো খবর দিতে পারবো না। মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল। বাবু এখন একটু সুস্থ, তবে ওজন একদমই কম। নীলিমার জ্ঞান ফেরেনি? না, প্রচণ্ড ব্লাড বেরিয়েছে ওনার শরীর থেকে। আপাতত ব্লাড চলছে। 2-3 ঘন্টা না গেলে কিছু বলতে পারছি না। আপনি কি বলবেন আর না বলবেন আমি জানি না ডক্টর। আমি আমার ওয়াইফকে সুস্থ দেখতে চাই অ্যাট এনি কস্ট। আইসিইউ এনআইসিইউ যেখানে ইচ্ছা ওকে রাখেন, আমার সমস্যা নেই। শুধু ওকে সুস্থ করে তুলতে হবে, বুঝেছেন আপনি? প্লিজ ওনাকে বোঝান এটা বাস্তব আর ওনাকে মেনে নিতে হবে সেটা। ইনাফ। বাস্তব আমাকে বোঝাতে আসবেন না। যদি নীলিমা সুস্থ হয় তো আপনি বেঁচে যাবেন, আর নীলিমা সুস্থ না হলে আপনার প্রয়োজন নেই এখানে থাকার। ভাইয়া আপনি শান্ত হন প্লিজ। ভাইয়া ধৈর্য রাখেন। 2-3 ঘন্টা আমরা ওয়েট করি, আয়মান বলল। ভাইয়া তুমি শান্ত হও, এভাবে রাগারাগি করলে কিছুই হবে না, আয়ান বলল। 3 ঘন্টা পর। বি পজিটিভ রক্ত লাগবে আপনার ওয়াইফের জন্য। রক্ত কে দেবেন? আমি দেব, সাকিব বলল। ডাক্তার সাকিবকে নিয়ে তাড়াহুড়ো করে রক্ত চেক করার জন্য গেলেন। সবকিছু ওকে হলে ডক্টর নীলিমার দেহে সাকিবের রক্ত পুশ করে দেয়। রক্ত দেওয়া শেষ হয়ে গেলে নীলিমার জ্ঞান ফেরে। নীলিমা চোখ মেলে সাকিবের নাম নিয়েছিল। একজন নার্স দৌড়ে সাকিবকে ডেকে ভেতরে নিয়ে যায়। সাকিব নীলিমাকে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়েছে, অনেক বেশি অবাক হয়েছে। নীলিমার নিস্তেজ শরীরটা বেডের সাথে পুরোপুরি মিশে গেছে আর হাতে স্যালাইন চলছে। নীলিমা সাকিবকে জিজ্ঞেস করে, আমার বাবু কই? আছে। তোমার এখন কেমন লাগছে নীলু? আমি তো পাগল হয়ে যাব এখন। আমি ভালো আছি। ডাক্তার কি বলেছে? আমি বাঁচবো না? একদম চুপ। বাজে কথা কেন বলো তুমি? ডাক্তার জানে সাকিব নীলিমাকে ছাড়া থাকতে পারবে না, আর নীলিমা পারবে না সাকিবকে ছাড়া থাকতে। তাই আমি সুস্থ হয়ে যাব, দেখো। ডাক্তার আমায় সুস্থ করে দেবে। সাকিব আর কিছুই বলতে পারেনি। মায়া হচ্ছে ভীষণ নীলিমাকে এইভাবে দেখে। এতটা অসহায় সাকিব কোনোদিন হয়নি। আজ কেন যেন খুব অসহায় লাগছে, বেশি অসহায় লাগছে ওর। এমন হয়েছিল যেদিন তানহাকে হারিয়েছে ও। কয়েক ঘন্টা পর নীলিমার বাবুকে কাজঘর থেকে বের করা হয়। বাবু একটু সুস্থ, কিন্তু নীলিমা না। এতটা কমপ্লিকেটেড সিচুয়েশন কেন হলো সেটাই ভেবে পাচ্ছে না সাকিব। ওর তো সব কিছুই ঠিকঠাক ছিল। ওর তো বয়সও যথেষ্ট বেবি নেওয়ার জন্য, তবুও কেন? সাকিবের একটা ফুটফুটে ছেলে হয়েছে। সাকিব ভেবে পাচ্ছে না নীলিমার কি হবে। বাবুকে একবার কোলেও নেয়নি সাকিব। এতটা চিন্তিত আছে ও। নীলিমার অবস্থা সময়ের সাথে পাল্লা দিয়ে খারাপ হচ্ছে। শরীর পুরো ভেঙে গেছে। এমন হবে জানলে সাকিব কোনোদিনই বেবি নিত না। ডক্টর সাকিবকে বলল, সবচেয়ে ভালো হবে আপনি আপনার ওয়াইফকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যান ইমিডিয়েটলি। আমরা আমাদের বেস্ট ট্রাই করেছি। ব্লাড প্রবলেম ওনার প্রচণ্ড। এতটা রিস্ক নিয়ে আমরা এখানে রাখতে পারছি না। এর থেকে বেস্ট হাসপাতাল আমি কোথায় পাবো? মজা নিচ্ছেন আপনি আমার সাথে? এই অবস্থায় আমি কিভাবে নিয়ে যাব আমার ওয়াইফকে? সাকিব চেঁচিয়ে বলল। আর আপনাদের একটা কথাও আমি শুনবো না। আমি ডাক্তার রিজভিকে কল দিচ্ছি, ও এসে দেখবে আমার ওয়াইফকে। কিন্তু স্যার আমাদের হসপিটালের নিয়মের বাইরে এটা। অন্য কোনো ডক্টর এসে এখানে রোগী দেখতে পারেন না। জাস্ট শাট আপ, অনেক হয়েছে। রুলস ইজ বাই ফুট। আমার বউ মরে যাচ্ছে আর আমি রুলস নিয়ে পড়ে থাকবো? আরও জোরে চিৎকার করছে সাকিব। সাকিব রিজভিকে ফোন করে সব বলল। রিজভি দেরি না করে ধানমন্ডি চলে এলো। হাসপাতালে এসে রিজভি সবার আগে নীলিমাকে দেখে। রিজভি নীলিমার কন্ডিশন দেখে আলট্রা করার ডিসিশন নেয়। বাকি ডক্টরদের হেল্প নিয়ে রিজভি দ্রুত নীলিমার আলট্রা করালো। আলট্রা রিপোর্ট দেখে রিজভি সহ ডাক্তারদের বিষম খাওয়ার অবস্থা। নীলিমার পেটে তোলার স্তূপ। রিজভি প্রচণ্ড রেগে যায় ডাক্তারদের উপর। হোয়াট ইজ দিস? সিজার করেছেন ভালো কথা, বাট পেটে তুলো? দোষ দিচ্ছেন ব্লাডের? এত বড় হাসপাতালে এত বড় ব্লান্ডার কিভাবে করলেন আপনারা? 5 থেকে 7 মিনিটের মধ্যে অপারেশন টেবিল রেডি করুন ফার্স্ট। সাকিব নীলিমার প্রেশার চেক করে দেখলো একেবারেই লো। কাঁচা ঘায়ে তুলোর প্রেশারটা সহ্য হয়নি তার, তাই এই অবস্থা এতটা জটিল হয়ে গেছে। নীলিমাকে অপারেশন টেবিলে নিয়ে আবার অপারেশন করলো রিজভি। পেট থেকে তুলার প্যাচগুলো বের করলো। 3 ঘন্টা পর রিজভি অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে সাকিবকে বলল, আর চিন্তা করিস না, ব্লান্ডারটা ডক্টরদের ছিল, যার কারণে এত জটিল হয়ে গেছে সব। ঘণ্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরবে ভাবির। সাকিবকে জড়িয়ে ধরে বলল রিজভি, তোকে ফোন না দিলে কি হতো জানি না।
ঠিক সময়ে ফোন দিয়েছিস, এটাই অনেক। চেহারার কি অবস্থা করেছিস, খাসনি কিছু? এই অবস্থায় খাবার গলা দিয়ে নামতো। বাবু কোথায়? চাইল্ড রুমে আছে। আয় তো দেখে আসি। রিজভি সাকিবকে নিয়ে চাইল্ড রুমে গেল। বাবু ঘুমাচ্ছিল। রিজভি কোলে নিয়ে বলল, মাশাআল্লাহ, একদম তোর মতোই হয়েছে, তবে আর্লি হওয়াতে ওয়েটটা কম। সমস্যা নয়, ঠিক হয়ে যাবে। আজ যদি ইঞ্জিনিয়ার না হয়ে ডাক্তার হতে তাহলে নিজের বউয়ের অপারেশন নিজে করতে পারতি। আর ব্যাপারটা একটু বুঝতি। তুই আছিস তো বোঝার জন্য। সাকিব বাবুকে কোলে নেয়। সুহা, আয়ান আর আয়মানও টেনশন মুক্ত হয়। ঘণ্টাখানেক বাদে নীলিমার জ্ঞান ফিরলে রিজভি সহ সবাই যায়। ঠিক আছে ভাবি? হ্যাঁ, কিন্তু আপনার এই অবস্থা কেন? কয়েক ঘন্টা আগেও তো একটু ভালো ছিলেন। সাকিবকে জিজ্ঞেস করলো, তুমি দিয়েছ আমায় ভালো থাকতে, আবার যে চ্যাটাং চ্যাটাং কথা বলো। সাকিব বলল, ওই বেটা, ভাবি অসুস্থ, অভিযোগ পড়ে, ভাবির কোলে দে বাবুকে। না, ওর নেওয়ার দরকার নেই, অনেক কষ্ট দিয়েছে আমাকে, এবার ও একটু কষ্ট পাক। নীলিমা বলল, তাহলে মরে যাচ্ছি, দাঁড়ান, চলো আমি হেল্প করছি। বাবুকে রিজভির কাছে দিয়ে নীলিমাকে গিয়ে জড়িয়ে ধরে সাকিব। রিজভি হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে যায়। সুহানা আর আয়ান বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। 5 বছর পর তুলির বিয়ে আজ। আয়ান বিয়ে করেছে আরও 3 বছর আগে। নীলিমা আর বাঁধন মানে আয়ানের বউ মিলে পুরো সংসারটা সামলায়। আয়ান বিজনেস নিয়ে ব্যস্ত, সাকিব ওর অফিস। এদিকে নিবিড় মানে সাকিব আর নীলিমার ছেলে পাকনামের শেষ পর্যায়ে। বাঁধন কোথায় তুমি? নীলিমা সিঁড়ি দিয়ে খোপা ঠিক করতে করতে নামছে আর যাকে ডাকছে। হ্যাঁ ভাবি বলো। আরে বাহ, সুন্দর লাগছে ভীষণ ভাবি, তোমাকেও কম লাগছে না। কই আয়ান কই? আর ওনার খবরই নাই। এদিকে ছেলেপক্ষ এলো বলে। ভাবি টেনশন নিও না, ভাইয়া আর ও আছে এখানে, দেখছে সব। আয়ান ও পাঞ্জাবি পরে নাই, আর উনিও না। রেডি হবে কখন? আর নিবিড় কই? ওকে তো দেখছি না। তুমি চিন্তা করো না, নিবিড়কে আমি ব্লেজার পরিয়ে দিয়েছি। চাচ্চুর মানে আয়ানের সাথেই আছে মনে হয়। রিজভি ভাইয়ার সাথেও কত মজা করছে দেখো গিয়ে। আম্মু এই দিনটার জন্য ভীষণ অপেক্ষায় ছিলেন, কিন্তু আজ উনি নেই। সাকিবের আম্মু মারা গিয়েছে 1.5 বছর আগে। মন খারাপ করো না ভাবি, আঙ্কেল আন্টি আছেন তো, অত ভেবো না। নীলিমার মা বাবার কথা বলল বাঁধন, তুমি পার্লারে ফোন করো। তুলি এখনো কেন আসছে না? কথা হয়েছে? আসছে, আমি আগেই সেজে চলে এসেছি। তোমাকে বললাম গেল না, তবে এমনিতেও কম সুন্দর লাগছে না, আবার বিয়ে দেওয়া যাবে। হয়েছে, এখন চলেন, বর বরণ করবেন। আমার বরটাই দেখলো না এখনো। বাঁধন আর নীলিমা বরকে বরণ করার জন্য বিভিন্ন জিনিস গুছিয়ে নিল। বাঁধন শরবত আগে থেকে বানিয়ে রেখেছিল। নীলিমা আর বাঁধন যখন ড্রয়িং রুমে সব গুছাচ্ছিল তখন 2 ভাই তাড়াহুড়ো করে ঘরে ঢুকে। সাকিব নীলিমার দিকে তাকিয়ে আছে আর আয়ান বাঁধনের দিকে। আয়ান বাঁধনকে বলল, ভাবির থেকে শিখো কিছু, এত রং চং মেখেছ যে চেনাই যাচ্ছে না। ভাবিকে কত সুন্দর লাগছে দেখো তো। দেখেছো ভাবি, দেখেছো? আমার কোনো জিনিসের প্রশংসা শুনলাম না কোনোদিন তোমার দেবরের মুখ থেকে। যা করি তাতেই বলে ভাবিকে দেখে শেখো। নীলিমাকে বিচার দিয়ে বলল বাঁধন। আয়ান, এটা কিন্তু ঠিক না, মেয়েটা কষ্ট পেয়েছে। আর কতটা সুন্দর লাগছে বাঁধনকে দেখো তো। আর কি তোমাদের খবর কি? এখনো রেডি হও নাই তোমরা 2 ভাই? আর বরপক্ষ চলে আসলো প্রায়। দুজনের পাঞ্জাবি আমি গুছিয়ে রেখেছি আমার বেডের ওপরে, তাড়াতাড়ি পরে এসো। আর পাজামার ফিতাও মনে হয় লাগানো। বাঁধন লাগিয়েছিলে? হ্যাঁ ভাবি। নীলিমা, তুমি একটু ঘরে আসো তো। সাকিব বলল, কাজ করছি তো ভাবি, যাও তুমি, আমি দেখছি। বাঁধন বলল, আচ্ছা চলো। আয়ান এসো, পাঞ্জাবিটা নিয়ে যাও। নীলিমা, সাকিব আর আয়ান গেল নীলিমার বেডরুমে। আয়ান ওর পাঞ্জাবি আর পাজামা নিয়ে বেরিয়ে এলো নিজের ঘরে। নীলিমা আয়না দেখে খোপা ঠিক করতে করতে সাকিবকে বলল, বলেন কেন ডেকেছিলেন? সাকিব কোনো কথা না বলে নীলিমার পেটে হাত দিয়ে জড়িয়ে ধরল। নীলিমাও সাকিবের হাত ধরল। সাকিব নীলিমার ঘাড়ে থুতনি রেখে বলল, আমার কি মনে হচ্ছে তোমাকে দেখে জানো? কি? মেয়ের নয়, মায়ের বিয়ে হচ্ছে, খুব সুন্দর লাগছে। স্পেশালি খোঁপাটা আরও বেশি টানছে আমায়। উল্টো করে নীলিমার কানের দিকে চুমু দিয়ে বলল সাকিব, আল্লাহ, এইসব দেখার জন্য তুমি আমাকে রেখেছ? আজকে মেয়ের বিয়ে, আর কিছুক্ষণ পর শ্বশুর হবে, আর সে সমানে রোম্যান্স করে যাচ্ছে। বয়স ঠেকলো গিয়ে 40-এ, আর সে? ওই ছাড়ুন আমায়, আপনার কাজ না থাকলেও আমার আছে। হাত ছাড়ানোর চেষ্টা করে বলল নীলিমা। সুন্দরী ছাড়াতে পারবে না। নীলিমাকে নিজের দিকে ঘুরিয়ে বলল সাকিব, একটা কিস করি প্লিজ। আজব তো, কিসের কিস? তুলির আব্বু সাবধান কিন্তু, সরেন এখন, আমার কাজ আছে। কথাটা বলে নীলিমা চলে যেতে নেয়, আর সাকিব নীলিমার হাত ধরে নীলিমাকে আলমারির সাথে মিশায়। নীলিমার শাড়ির সাথে তাল দিতে না পেরে 2টা কুচি খুলে যায়। নীলিমা তো রাগে শেষ, বদলোক কোথাকারের, আমার শাড়ি খুলে গেছে, এভাবে টান দিলেন কেন? সাকিব নীলিমার হাত ধরে উঁচুতে ওঠায়, আর নীলিমার হাতের আঙুল সব ওর হাতের মুঠোয় বন্দি করে। নীলিমা আরেকটু রাগার আগে সাকিব নীলিমার ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দেয়।
কিছুক্ষণ পর নীলিমা ভ্যাবলার মতো তাকিয়ে আছে সাকিবের দিকে। সাকিব ওর পকেট থেকে রুমালটা বের করে নিজের ঠোঁট মুছল, কারণ মিষ্টি রঙের লিপস্টিক লাগিয়েছিল নীলিমা, আর সেইটা সাকিবের ঠোঁটেও লেগে গেছে কিস করার জন্য। নিজের ঠোঁট মোছার পর সাকিব নীলিমার ঠোঁট মুছে দিল। নীলিমা পারছে না সাকিবকে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি মারে। সাকিব ড্রেসিং টেবিলের ওপর থেকে ওই রঙের লিপস্টিকটা নিয়ে নীলিমার ঠোঁটে লাগিয়ে দেয়, আর নীলিমার শাড়ির কুচিটা ঠিক করে ওর পেটে গুজে দেয়। পরে দেখে নেব আমি, সময় নেই এখন। কথাটা বলে নীলিমা ধুম করে বেরিয়ে গেল। সাকিব হাসতে হাসতে পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে সাকিব নিচে এলো। আয়ান আর সাকিব মিলে খাবার দাবারের দিকটা দেখছে, আর নিবিড় বাবাইয়ের হাত ধরেই আছে। তিশা তুলিকে নিয়ে চলে এসেছে পার্লার থেকে। বরকে বরণ করলো নীলিমা আর বাঁধন মিলে। এরপর বিয়েটাও পড়ানো হলো। বিয়ের কোনো ত্রুটি রাখেনি বাবাই আর চাচ্চু মিলে। সন্ধ্যায় তুলিকে বিদায় দিয়ে কান্নার রোল পড়ে যায় বাসায়। তুলি ছিল সে সংসারের বড় মেয়ে। কষ্ট সবারই হয়েছে, নিবিড় তো দিভাইকে ছাড়বেই না। তুলি যখন নিবিড়কে কোলে নিয়ে আদর করছিল তখন নিবিড় বলল, দিভাই এই ভাইয়াটাকে বর্ষে যে আছে কেন? রুদ্র বলল, তুলির হাজব্যান্ড হেসে দিল নিবিড়ের কথা শুনে। সাথে নীলিমাও কাঁদতে কাঁদতে হেসে দিল। তুলি হেসে দিয়ে বলল, ভাইয়াকে জিজ্ঞেস কর, ভাইয়া তুমি বর্ষে যে আছো কেন? রুদ্রকে প্রশ্ন করলো নিবিড়। আসো আমার কোলে। রুদ্র নিবিড়কে কোলে নিল। তোমার দিভাই কেন বর্ষে যে আছে? আমি তোমার দিভাইকে বিয়ে করেছি। বিয়ে কি? নিবিড় ভাইয়াকে জ্বালিও না, আসো আমার কাছে। সাকিব বলল, না আব্বু, আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু অন্তত এই কিউট শালাবাবুর জন্য আমাকে এই বাড়িতে এভরিডে আসতে হবে। রুদ্র বলল, কেন নয়, এটা কি আবার বলতে হয়? শালাবাবু কি ভাইয়া? কালকে এসে বলবো। আজ আমি তোমার দিভাইকে নিয়ে যাই। না, কোথায় নিয়ে যাবা তুমি আমার দিভাইকে? আমার বাসায়। কেন? আমার দিভাইয়ের বাসা আছে, তোমার বাসা কেন যাবে? দিভাই তুমি যেও না, কান্না করে দিয়ে বলল নিবিড়। আব্বু তুমি কাঁদছো কেন? আসো চাচুর কাছে আসো, দিভাই কালকে আবার চলে আসবে। চাচ্চু, দিভাই চলে গেলে আমি ঘুমাবো কার সাথে? কেঁদে যাচ্ছে নিবিড়। ভাই আমি আছি না, তৃষা বলল। ছোটদি ভাই, ভাইয়াকে বলো যেন দিভাইকে না নিয়ে যায়। তৃষা বলল, তোর জেট প্লেনের রিমোট চাই নাকি দিভাইকে? রিমোট চাই, হাসি মুখে বলল নিবিড়। দেখেছ ওর ভালোবাসায় রিমোট কন্ট্রোল প্লেনের ওপর বেশি, আর এতক্ষণ শুধু শুধু কাঁদছিল। আয় আমি তোকে দিচ্ছি। নিবিড়ের কাণ্ড দেখে সবাই হেসে দিল। রুদ্র নিবিড়কে ভালোবেসে ফেলেছে। রাতে সব গুছিয়েছে সার্ভেন্ট দিয়ে আয়ান আর সাকিব। বাড়ির দিকটায় নীলিমা আর বাঁধন দেখছিল। রাত 3টায় প্রায় কাজগুলো শেষ করে সাকিব আর আয়ান দুজনেই বাড়িতে এলো। নিবিড় সোফার উপর তিশার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে, আর তিশাও সোফার উপর হেলান দিয়ে ঘুমাচ্ছে। আয়ান তিশাকে ডাকলো আস্তে করে। তিশা উঠে নিবিড়কে কোলে নিয়ে নিজের ঘরে চলে গেল। সাকিব আর আয়ান যে যার ঘরে চলে এলো। সাকিব ঘরে ঢুকে দেখে নীলিমা শাড়ি চেঞ্জ করছে, গহনাগুলো খুলে সাইডে রেখেছে। সাকিব গহনাগুলো গুছিয়ে রাখলো নীলিমা না করা সত্ত্বেও। আপনি রাখেন, আমি গুছাচ্ছি। একই কথা, তুমি চেঞ্জ করো। রুদ্র ফোন দিয়েছিল? হ্যাঁ, ওরা 1টা বাজে চলে গেছে বাসায়। খারাপ লাগছে, তুলি তো হইচই বেশি করতো। আজ ফাঁকা ফাঁকা লাগছে সব। আমারও এখন মেয়ে সুখে থাকলেই হয়, সেই বিশ্বাস আছে আমার রুদ্রের উপর। আপনার মতো স্বামী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। রুদ্র কিছুই না সেখানে। আলমারিতে শাড়ি তুলে রেখে বলল নীলিমা, আর এই দুপুরেই তো বললা আমি বদ। ও হ্যাঁ, কারেক্ট। সেই শোধটা তো তোলা হয়নি। পাউডারের বোতল হাতে নিয়ে নীলিমা সাকিবকে ইচ্ছা মতো মারছিল। নীলিমা বলল, সরেন, ঘুমাবো, একটু পর ভোর হয়ে যাবে। না ঘুমালে হয় না? রাত জাগে কি মশা মারবো? আজব কথা, আমার ঘরে মশা নেই, সো মশা মারতে হবে না। তো কি করব? শোনো না। নীলিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ শুনছি। আই লাভ ইউ। হঠাৎ? এই 10 বছর সংসার জীবনে বলিনি নাকি? আগে না, মুখে বলেননি, কাজেই দেখিয়েছেন যে ভালোবাসেন। এখন বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু। সাকিবের দিকে ঘুরে সাকিবের গলা জড়িয়ে ধরে বলল নীলিমা, শোনো। কি? কখন থেকে শোনো শোনো করছেন? বলেন কি শুনবো? আসো একটু নাচি। মনে কি রং লেগেছে নাকি? প্রচুর রং লেগেছে। সাকিব নীলিমাকে নিয়ে নাচতে শুরু করলো। নীলিমা তো হাসছে আর ফুট স্টেপ দিচ্ছে। রাতটা এভাবেই কাটলো সাকিব আর নীলিমার। ভোরের দিকে নীলিমা উঠে নিচে যায়। তুলিকে নিয়ে আজকে বাসায় আসবে সেই আয়োজন করতে করতেই দুপুর হয়ে যায়। তুলিকে আনতে আয়ান, বাঁধন, তিশা আর নিবিড় যাবে। নীলিমা আর সাকিব বাসাতে থাকবে। সন্ধ্যাবেলা তুলিকে আর রুদ্রকে নিয়ে আসে ওরা সবাই। নিবিড় গিয়ে সোজা বাবাইয়ের কোলে উঠল। নিবিড়কে কোলে নিয়ে সাকিব নীলিমার সাথে কথা বলছে। বাবাই শোনো। হ্যাঁ আব্বু বলো। আমার ক্ষুধা লেগেছে। কেন খাওনি তুমি? না। কেন? মজা না, তোমার রান্না মজা। নীলিমা বলল, আয়ান ভাতিজাকে নিয়ে গেছো, খাওয়াও নেই কেন? আমার ছেলেটা না খেয়ে আছে এতক্ষণ ধরে। রেগে গিয়ে বলল নীলিমা। ভাবি কুল, নিবিড় বাইরে খাবার কতটুকু খায় তা তো তুমি জানোই। নিবিড় আসো আমার কাছে। কি খাবা বলো, আম্মু রান্না করে দিই। নীলিমা বলল, নুডলস। শিখছো তো এটাই। আপনি ওর জামা কাপড় পাল্টে নর্মাল টি শার্ট পরিয়ে দিন, আমি নুডলস নিয়ে আসছি।
রুদ্র আর তুলি এসে সাকিব আর নীলিমাকে সালাম দিল। সাকিব পায়ে হাত দিতে দেয়নি। রুদ্রকে তুলির ঘরে দিয়ে আসলো তিশা, কিন্তু রুদ্র নিবিড়ের সাথে মজা করতে করতে দিন পার করে দিল। রাত্রে সবাই যখন আড্ডা দিচ্ছিল তখন তুলিকে তিশা বলে, আপু তোমার কপাল মেবি পুড়ল কেন? রুদ্র ভাইয়া দেখছি নীরবকে ছাড়ছেই না, নীরবকে বেশি ভালোবাসে তোমার থেকে। আমার লক্ষ্মী ভাইটাকে সবাই ভালোবাসে। ভাই তুমি খেয়েছো? দি ভাই খেয়েছি। তোমার বরটা অনেক ভালো, আমার সাথে খেলা করে, কত খেলনা নিয়ে এসেছে আমার জন্য। তোমার কোনটা পছন্দ হয়েছে নিবিড়? নিশ্চয়ই প্লেনটাই পছন্দ হয়েছে, আমাদের হিরো পাইলট হবে, পাইলট। নিবিড়কে চুমু দিয়ে বলল তিশা। তুলি আর রুদ্রর ঘর গুছিয়ে দিয়ে নীলিমা নিজের ঘরে চলে এলো। কত শত রান্না করেছে জামাইয়ের জন্য, সারাদিনের ক্লান্তিটাই বড্ড বেশি। বাঁধন না হেল্প করলে নীলিমা একা পারতই না। রাতে ঘরে এসে নীলিমা সোজা বিছানায় গা এলিয়ে দেয়। সাকিব অনেকক্ষণ পর ঘরে আসে, এসে দেখে লাইট অফ করা আর দরজা চাপানো। সাকিব ঘরে ঢুকেই লাইট অন করে দেখে নীলিমা ঘুমাচ্ছে। এরপর সাকিবও দরজা লাগিয়ে চেঞ্জ করে শুয়ে পড়ে। নীলিমার গায়ে হাত দিতে নীলিমা জেগে যায় আর ভয় পেয়ে যায়। ওই আমি, চিল্লাও কেন? ঘুমাইছো কখন? বদলোক, দিল আমার ঘুমটা নষ্ট করে। তো আমি কি তোমায় জড়িয়ে ধরবো না? নেন ধরেন, ঘুম তো শেষ। চোখ টেনে খুলতে পারছে না আর বলে ঘুম তো শেষ। তোমার ছেলে কি করেছে জানো? কি? রুদ্র আর তুলির ঘরে গিয়ে ঘুমিয়েছে। কেন? রুদ্রকে ছাড়া ঘুমাবে না, আর রুদ্র আছে নিবিড়কে নিয়ে ঘুমাতে চলে গেছে। না করলেন না আপনি? আমি কিভাবে না করি বলো? কেমন দেখাতো না ব্যাপারটা? এই ছেলের সব প্লাস্টিক করে দিবে দেখছি, আর একটু বড় হলে বুঝতে শিখে যাবে। হ্যাঁ তা তো শিখবেই। নীলিমার ওপর হাত ঘোরাতে ঘোরাতে বলল সাকিব। এই যে শুরু হয়ে গেল, আমি আপনার সামনে থাকলে আপনি আমার সাথে অসভ্যতামি শুরু করেন কেন? আমার বউ যে তুমি, তাই। বউকে আদর করবো না তো কাকে আদর করব? 10টা বছর সহ্য করতেছি আপনার এইসব, আর কত? আমৃত্য জান পাখি। কি ভাষা আল্লাহ! আদরের ডাক হয়েছে, এখন সরবেন আমার সামনে থেকে? ঘুমাইতাম না একটু? না, আদর করি। বাঁচতে চাইলে সরেন। ওই চোখের দিকে তাকিয়ে মরতে চাই নীলু। এত রোম্যান্স আল্লাহ আপনাকে দিয়েছে, এত রোম্যান্স নিয়েও তো বিয়ে করতে চাইছিলেন না। শেষে বিয়ে করে কতগুলো মাস আমায় কষ্ট দিয়েছিলেন, সবই মনে আছে। কষ্টটাই তো দেখলা। এতগুলো বছর যে সুখ দিলাম সেটার জন্য অশেষ শুক্রিয়া। সাকিব নীলিমাকে রাগাতে রাগাতেই ঘুমিয়ে গেল। নীলিমা আগেই ঘুম, মাঝরাতে। শুনছেন? শুনছেন? সাকিবকে ধাক্কাতে ধাক্কাতে বলল নীলিমা। হ্যাঁ বলো। বৃষ্টি পড়ছে, জানলাটা লাগিয়ে দিন। তুমি লাগাও, তোমার পাশেই তো জানলা। প্লিজ লাগান না, আমি ভয় পাই। সাকিব ঘুম ঘুম চোখে উঠেই থাইটা টেনে দিল। নিজের জায়গায় আসতে গিয়ে নীলিমার চুরির সাথে হাত লেগে সাকিব ব্যথা পেল আর বাঁকা হয়ে নীলিমার ওপর পড়ে গেল। নীলিমা এত জোরে চিৎকার দিল যে সাকিব বাধ্য হলো নীলিমার মুখ চেপে ধরতে। আল্লাহ গো আল্লাহ, এই খাটাসটা আমার উপরেই পড়লো। আজকে গেলাম আমি। সরি, আমি দেখিনি। অনেক ব্যথা পেয়েছ? পিঠে বেশি ব্যথা পেয়েছি। ওহ শিট, আমি সরি নীলু, আমি সত্যি দেখি নাই। মলম লাগিয়ে দিব? না, অবশ্য মলম লাগালেও কিছু হবে না, কজ আমি পড়েছি, তাই ব্যথাটা বেশি লাগেনি। ও কি বোঝাতে চান আপনি? সাকিবের টি শার্টের নেক ধরে বলল নীলিমা। কিচ্ছু না জান পাখি, এখন ছাড়ো, ঘুমাও। এইভাবে ধরে থাকলে আমার আবার অন্য কিছু মন চাইবে। দূর, আমি ঘুমাবই না আপনার সাথে, চললাম আমি। উঠে গিয়ে বলল নীলিমা। আহা গো, কই চললা? গেস্ট রুমের চাবি তো আমার কাছে, দেন চাবি দেন। পাগল না পেট খারাপ যে আমি তোমায় চাবি দেব? ওরা এইভাবে কথা বলতে বলতে কারেন্ট চলে যায় আর সারা বাড়ি অন্ধকার হয়ে যায়। নীলিমার বেডরুমে ল্যাম্পশেডটা অফ হয়ে যায়। বাইরে বৃষ্টির পরিমাণও বাড়ছে। নীলিমা আস্তে আস্তে হেঁটে খাটে এসে সাকিবকে জড়িয়ে ধরে বসলো। চাবি দেই, যাও গেস্ট রুমে, পিঞ্চ করে বলল সাকিব। না, এখানেই থাকবো। এখানে থাকলে আমার কথা শুনতে হবে। শুনবো। খুলো। কি খুলবো? বারান্দার দরজাটা। না, পারবো না, বাইরে বৃষ্টি, ভিজে যাব। ভিজাতেই তো চাই। দেখেন আজেরা কাজ করবেন না, রাত বাজে 3:30। এখন আপনি বৃষ্টিতে ভিজবেন? ইয়াস বউ, ইয়াস। চলো। সাকিব নীলিমাকে কোলে নিয়ে বারান্দায় না গিয়ে সোজা ছাদে গেল। ছাদে নিয়ে সাকিব নীলিমাকে ভিজিয়ে ছাড়ল। কত বছর পর এইভাবে বৃষ্টিতে ভিজছে নীলিমা ওর মনে নেই। সাকিব প্রায় ভিজে বাসায় ফেরে। ওর নাকি ভাল লাগে। বৃষ্টি আসলে গাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে সাকিব ভেজার জন্য। নীলিমা প্রথম ভিজতে বিরক্ত হলেও পরে অনেক এনজয় করে। সাকিব ছাদের খোলা সিঁড়ির উপর বসে আছে আর নীলিমা নিচে দাঁড়িয়ে ভিজছে। ওই নাচবা? আসেন নাচি। আমাকে নাচাতেই তো আপনার ভালো লাগে। এই অসময় কেউ বৃষ্টিতে ভেজে? আপনার মতো পাগলকে দিয়েই সম্ভব। আসছি। সাকিব সিঁড়ি থেকে নেমে নীলিমার কোমরে হাত দিয়ে নাচছিল। হঠাৎই সাকিব নীলিমাকে ছাদের দেওয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো। নীলিমার শরীর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে নীলিমার ঘাড়ে কিস করছিল। বৃষ্টিতে পড়ছে, আর কি চাই? সাকিব হাঁটু পর্যন্ত শর্ট প্যান্ট আর টি শার্ট পরেছিল। নীলিমা সাকিবের টি শার্ট খামচে ধরে রেখেছে। আরও কিছুক্ষণ ভেজার পর ওরা নিচে নেমে এলো। সাকিব নীলিমাকে কোলে নিয়েই নিচে নামলো।
বেডরুমের দরজা লক করে দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো নীলিমাকে নিয়ে। দুইজন গোসল করে রেডি হয়ে আসতে আসতে আজান দিয়ে দিয়েছে। বাইরে বৃষ্টি পড়ছিল তখনও, তাই সাকিব আর মসজিদে যায়নি নামাজ পড়তে। ঘরেই দুজন একসাথে নামাজ পড়লো। এরপর একটু রেস্ট নিয়ে নীলিমা রান্নাঘরে গেল আর সাকিব পড়ে পড়ে ঘুমাচ্ছে। নীলিমা রান্না করার মাঝে বাঁধন এসে নীলিমাকে হেল্প করছিল। দুই যা মিলে গল্প করছে আর রাতছে। সকাল 8টায় সবাই ডাইনিংয়ে আসে। রুদ্র বাইরে গিয়েছিল নিবিড়কে নিয়ে ঘুরতে। নিবিড়কে অনেক চকলেট আর বেলুন কিনে দিয়েছে রুদ্র। তুলি ড্রয়িং রুমে বসেছিল তখন। সকালবেলা কোথায় গিয়েছিলে? রুদ্রকে জিজ্ঞেস করলো। তোমাদের বাসার গার্ডেনটা খুললাম, এরপর একটু রাস্তায় গিয়েছিলাম নিবিড়কে নিয়ে। ভাই আমাকে 2টা চকলেট দাও। তুলি বলল, না বর্দি ভাই, ভাইয়া কিনে দিয়েছে আমাকে, তাই আমিই খাবো। নিবিড় বলল। নিবিড়? সাকিব সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, গুড মর্নিং বাবাই। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং। সকাল সকাল এত চকলেটস আর বেলুন কোথায় পেলা তুমি? রুদ্র ভাইয়া দিয়েছে, আমরা সকালে ঘুরতে বেরিয়েছিলাম। রুদ্র, নিবিড় তো এমনিতে দুষ্ট, তুমি আদর দিয়ে দিয়ে আরো মাথায় তুলে ফেলছো। বাবাই, ভাইয়া তো কখনো আমায় মাথায় তুলেনি। নিবিড় বলল, হয়েছে, পাকামো করো না। চকলেটসগুলো ঘরে রেখে এসো, এখন ব্রেকফাস্ট করবে, তাড়াতাড়ি আসো। না ভাই, তুমি এখানে থাকো, এগুলো আমার কাছে দাও, আমি রেখে আসছি। তুলি বলল। নিবিড় বলল, নাও, আবার খেয়ে ফেলো না তোমার বর দিয়েছে বলে। হোরে পাকনা রে। চাচু, আজকে আমায় ঘুরতে নিয়ে যাবা পার্কে? স্কুলের হোমওয়ার্ক করেছ? আয়ান বলল, হ্যাঁ করেছি তো। তাহলে আমি নিয়ে যাব। আয়ানকে চুমু দিল নিবিড়। নিবিড় আয়ানের কোল থেকে নেমে রান্নাঘরে গেল। চাচিমা, চাচিমা। বাঁধনের শাড়ির আঁচল টেনে ধরে বলল নিবিড়। হ্যাঁ আব্বু বলো। তুমি রান্নাঘরে কেন? কালো হয়ে যাবে তো আমার আব্বুটা। হাত ধুয়ে নিবিড়কে কোলে নিল বাঁধন। আমি একটু কফি খাবো। রুদ্র ভাইয়া আর আমার জন্য একটু কফি দিবা? এখন রুদ্র ভাইয়া সব না, আমরা কিচ্ছু না। তুমি তো আমার চাচিমা। বাঁধনকে কিস করে বলল নিবিড়। নিবিড়, চাচিমাকে ছাড়ো, বিরক্ত করো না। তুমি যাও, আমি সবার জন্য কফি নিয়ে আসছি। নীলিমা বলল, দাও ভাবি, আমি দিয়ে আসি। নাও। বাঁধন সবাইকে কফি দিচ্ছিল আর সাকিব কফি হাতে নিয়ে রান্নাঘরে গেল। কি ম্যাডাম, আপনি খেয়েছেন? সময় তো পেলাম না। আপনার ঘুম ভেঙেছে তাহলে? না, এখনো ঘুমিয়েই আছি, কালকের বৃষ্টি স্নাত রাতের কথা মনে করে। কফিতে চুমুক দিয়ে বলল সাকিব। হয়েছে, থামেন। কালকে যা করেছেন আপনি, আপনি শ্বশুর মনে রাখবেন তো। আমার বউ তো আছে নাকি? আসছে। নাও, বাকি কফিটুকু খাও। নীলিমার দিকে কফির মগ এগিয়ে দিয়ে বলল সাকিব। হাতে ময়দা দেখতে পাচ্ছেন তো? কি? আমি খাইয়ে দিচ্ছি। সাকিব ফু দিয়ে ঠান্ডা করে নীলিমাকে কফি খাইয়ে দিচ্ছিল। বাঁধন আর নিবিড় পেছনে দাঁড়িয়ে হাসছে। বাঁধন নিবিড়কে আওয়াজ করতে না করেছে। ভাইয়া? কি? ভাবিকে খাওয়াচ্ছিলেন? হাত থেকে ট্রেটা রেখে বলল, দেখলাই তো, আবার জিজ্ঞেস করে। আমি বুঝি না আপনার ক্যারেক্টার আয়নের মধ্যে নাই কেন? আপনার নখের যোগ্য তো না ও। দুই ভাই কে বলবে? কেন, আমার ভাই আবার কি করছে? আমাকে জিজ্ঞেস করলো না খেয়েছি কিনা, আর আপনি এসে খাইয়ে দিচ্ছেন। লাভ ম্যারেজ করছিল তো? বিয়ের আগেই তো প্রতিদিন 10 বার করে সময়ে অসময়ে জিজ্ঞেস করেছো, খাইছো, ঘুমাইছো, কি করো, গোসল করছো। তাই এখন আর জিজ্ঞেস করতে হয় না, বুঝেছো বাঁধন? আপনি কি ফাইজলামে ছাড়বেন না? হাসতে হাসতে বলল নীলিমা। পুরা পচাই দিল। বাঁধন বলল, ভাইয়া লাভ ইউ। আমার মনের কথাটা বলেছ। বিয়ের আগে এটারে ভালো লাগতো, এখন ভাঙা রেডিও মনে হয়। রান্নাঘরে এসে আয়ান বলল, আমি ভাঙা রেডিও? ভাইয়া, ভাবি কিছু বলবেন না? কাঁদো কাঁদো হয়ে বলল বাঁধন। তোরে থাপ্পড় মারবো, ওর মতো ভালো সেকেন্ড কাউকে পাবি? তোরে না আমি বাসা থেকে বের করে দিব ওকে কষ্ট দিলে। এই যে বাঁধন, বলে দিয়েছি। ভাইয়া, আমি তোমার ভাই, ভাইয়ের থেকে ও আগে। বাঁধন, তুমি এখনো দাঁড়িয়ে আছো? খুন্তিপেটা কেন করছো না আয়ানকে? সত্যি ভাবি, এখন ওকে আমি খুন্তিপেটা করবই। হাতে কাঠের খুন্তি নিয়ে বাঁধন বলল। আয়ান খুন্তির বাড়ি খাওয়ার আগে বাঁধনকে পুরো ড্রয়িং রুম দৌড় করায়। তুলি, তিশা, রুদ্র, নিবিড় ফ্রিতে বিনোদন নিচ্ছে আর ওদের থামানোর ট্রাই করছে। নিবিড় বাঁধনের পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে, চাচিমা ওইদিকে চাচ্ছু। শেষমেশ বাঁধন ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। আয়ান বাঁধনের জন্য ঠান্ডা পানি নিয়ে আসে আর বাঁধনের সামনে এনে বলে, হা করো, খাইয়ে দিই। হয়েছে, ছাড়ো তুমি। আহা, রাগ করে না বাঁধনজি, তুমি দাও, আমি খেতে পারি। খেয়ে নাও বাঁধন, এই সুযোগ আর নাও পেতে পারো। রান্নাঘর থেকে বেরিয়ে বলল সাকিব। ভাইয়া বলছে বলে খাচ্ছি, তাড়াতাড়ি খাওয়ায় দাও। আয়ান অর্ধেক পানি খেলো আর বাকি অর্ধেক বাঁধনের মাথায় ঢেলে দিল। সবাই হা করে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিল। নীলিমা রান্নাঘর থেকে বেরিয়ে হাসতে হাসতে শেষ। সাকিব বলছে, আজকে তো তুই গেলি আয়ান। বাঁধন টেবিল থেকে পানির বোতল নিয়ে পুরোটা আয়ানের মাথায় ঢেলে দিল। নিবিড় তো সেই মজা নিচ্ছে। রুদ্র আর তুলি হাসতে হাসতে ফ্লোরেই বসে পড়ে। তিশা বুয়াকে ডেকে এনে ঘরটা মুছতে বলে। ব্রেকফাস্ট টেবিলে। সিরিয়াসলি বলছি, বেস্ট একটা ফ্যামিলি পেয়েছে। এত মিল আর কোনো ফ্যামিলিতে আছে বলে আমার মনে হয় না। আমি ধন্য আব্বু আম্মুর মতো শ্বশুর শাশুড়ি পেয়ে। চাচিমা আর চাচুর মতো মানুষই হয় না। সত্যি অনেক খুশি আমি। রুদ্র বলল, তুমি কিছুই দেখোনি, আমরা সবাই মিলে যা করি তা কোনো সুস্থ মানুষ দেখলে পাগলই হয়ে যাবে। তিশা বলল,
আম্মু আসার পর পুরো বাড়ির পরিবেশটাই পাল্টে গেছে। আর চাচিমা তো আছে, ভাইয়া আর ভাবি আছে বলেই আমাদের সংসারটা এত সুন্দর। স্পেশালি ভাবি আসলেই বেস্ট একজন মানুষ। বাঁধন বলল। থামবা নাকি, আমার প্রশংসা করতে বসেছ? নীলিমা বলল। না আম্মু, চাচিমা ভুল কিছু বলেনি। তুলি বলল। আমার কথা কেউ বলো, নিবিড় বলল। নিবিড়ের কথা শুনে সবাই হেসে দিল। সাকিবের পায়ের ওপর বসিয়ে সাকিব নিবিড়কে খাইয়ে দিচ্ছিল। রুদ্র আর তুলি বলল, আমার ভাই সেরাদের থেকেও সেরা।